আজকের এই এক্সপ্লেইনারে সবাইকে স্বাগত। আজ আমরা সরাসরি পিছিয়ে যাব ১৯৩০-এর দশকের কলকাতায়। এমন একটা রোমহর্ষক ঘটনা, বলতে পারেন একেবারে সিনেম্যাটিক একটা হাইস্ট, যা ব্রিটিশ সাম্রাজ্যের ভিত একদম কাঁপিয়ে দিয়েছিল। হ্যাঁ, এটা শুধু ইতিহাস নয়, এটা চরম সাহসিকতার একটা দুর্দান্ত গল্প। চলুন শুরু করা যাক। ৮ই ডিসেম্বর ১৯৩০, ইউরোপীয় পোশাকে ৩ যুবক ঢুকে পড়ল শহরের সবচেয়ে কড়া নিরাপত্তার প্রশাসনিক ভবনে। একটা দারুণ কথা বলা হয় এই ঘটনাটা নিয়ে, অনেকটা যেন এখনকার জনপ্রিয় সিরিজ মানি হাইস্টের মতোই তারাই প্রতিরোধ গড়ে তুলেছিল। কিন্তু তফাৎটা হলো, এদের পালানোর রাস্তা বাতলে দেওয়ার জন্য বাইরে কোনো প্রফেসর বসেছিলেন না। পুরোটাই ছিল এক আত্মঘাতী মিশন। রাইটার্স বিল্ডিংয়ের ভেতর তখন রোজকার মতো কাজ চলছে। কেরানিদের ব্যস্ততা, ফাইলের পাতা উল্টানোর একঘেয়ে শব্দ, আর ঠিক তখনই সব ওলটপালট হয়ে গেল। বেঙ্গল ভলেন্টিয়ার্সের এই ৩ সদস্যের আচমকা হামলায় ব্রিটিশ সাম্রাজ্যের ওই সুরক্ষিত দুর্গে যে বিশৃঙ্খলা আর আতঙ্ক তৈরি হয়েছিল, তা সেই যুগে কেউ কল্পনাও করতে পারেনি। পর্ব ১, সাম্রাজ্যবাদী শাসনের দুর্গ। প্রথম গুলিটা চলার আগে আমাদের বুঝতে হবে ঠিক কতটা সুরক্ষিত একটা জায়গায় তারা ঢুকেছিলেন। ১৭৭৭ সালে থমাস লিয়ন এই ভবনের ডিজাইন করেছিলেন, কিন্তু এটা কোনো সাধারণ অফিস ছিল না। ১ শতাব্দীরও বেশি সময় ধরে বদলাতে বদলাতে এটা হয়ে উঠেছিল বাংলার লেফটেন্যান্ট গভর্নরের একেবারে হেডকোয়ার্টার্স। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কেরানিদের সাধারণ থাকার জায়গা থেকে ব্রিটিশ ক্ষমতার মূল কেন্দ্রে পরিণত হয়েছিল এই রাইটার্স বিল্ডিং। ভেবে দেখুন, ১৮২১ সালের মধ্যেই এখানে যুক্ত হয়েছিল ১২৮ ফুট লম্বা একটা বিশাল বারান্দা, আর তার ৩২ ফুট উঁচু কলামগুলো ভবনটার বিশালত্ব যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। আর আশ্চর্যের বিষয় হল, এই বিশাল বারান্দায় কিন্তু পরে সেই নাটকীয় আর রক্তক্ষয়ী সংঘাতের মূল মঞ্চ হয়ে দাঁড়ায়। পর্ব ২, লক্ষ্য এবং সেই ত্রয়ী। এবার চলুন জেনে নিই এই বিপ্লবীরা আসলে কার খোঁজে সেখানে গিয়েছিলেন। তাদের মূল লক্ষ্যবস্তু ছিলেন কর্নেল সিম্পসন, প্রিজনসের ইন্সপেক্টর জেনারেল। কেন তিনি? কারণ এই অফিসারটি স্থানীয় জেলগুলোতে রাজনৈতিক বন্দীদের ওপর অকথ্য আর নিষ্ঠুর অত্যাচার চালানোর জন্য রীতিমতো কুখ্যাত ছিলেন। কাজেই এটা শুধু একটা আক্রমণ ছিল না, এটা ছিল সেই অমানবিক নিপীড়নের বিরুদ্ধে একটা জোরদার জবাব। এই অভিযানের সবচেয়ে অবাক করা দিকটা কি জানেন? এদের বয়স। বেঙ্গল ভলান্টিয়ার্সের ২ সদস্য, বিনয় কৃষ্ণ বসু এবং বাদল গুপ্তের বয়স তখন কত ছিল ভাবুন তো? মাত্র ২২ বছর। এতটুকু বয়সে এমন ভয়ডরহীন একটা পদক্ষেপ নেওয়া সত্যি ভাবলে গায়ে কাটা দেয়। আর চমকের এখানেই শেষ নয়। তৃতীয় সদস্য দীনেশ গুপ্তর বয়স ছিল আরও কম, মাত্র ১৯ বছর। মানে কৈশোরের গণ্ডি পেরোনোর আগেই এই ছেলেরা সোজা ব্রিটিশ সাম্রাজ্যের বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার সাহস দেখিয়েছিলেন। পর্ব ৩, বারান্দার বন্দুকযুদ্ধ। এবার সরাসরি চলে যায় সেই চরম মুহূর্তে, যেই মুহূর্তে তারা কর্নেল সিম্পসনকে চোখের সামনে দেখতে পেলেন। সিম্পসনকে দেখা মাত্রই তারা নিজেদের অস্ত্র বের করে সোজা গুলি চালান। সিম্পসন স্পটেই মারা যান। কিন্তু এরপরই তো আসল বিপদ। ব্রিটিশ পুলিশ চারদিক থেকে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সাথে সাথে তাদের ঘিরে ফেলে। আর ঠিক তখনই শুরু হয়ে যায় ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়া সে বিখ্যাত বারান্দার বন্দুকযুদ্ধ। এই অসম লড়াইয়ের চিত্রটা একবার কল্পনা করুন। একদিকে একটা পুরো সুসজ্জিত ভারী অস্ত্রধারী বিশাল পুলিশ বাহিনী, আর অন্যদিকে মাত্র ৩ জন তরুণ বিপ্লবী। তবু এই প্রচণ্ড লড়াইয়ে তারা ৩ জন ব্রিটিশ পুলিশ কর্মকর্তাকে আহত করেছিলেন। এই একটাই ঘটনা তাদের অসামান্য বীরত্বের অকাট্য প্রমাণ দেওয়ার জন্য যথেষ্ট। পর্ব ৪, সর্বোচ্চ আত্মত্যাগ। এত বড় বাহিনীর সামনে তাদের পরাস্ত হওয়াটা তো এক প্রকার নিশ্চিতই ছিল, কিন্তু আত্মসমর্পণ? না, সেটা তাদের ডিকশনারিতেই ছিল না। ব্রিটিশদের হাতে ধরা না দেওয়ার জন্য তারা চরম পথ বেছে নিলেন। বাদল গুপ্ত সাথে সাথে পটাশিয়াম সায়ানাইড বিষ খেয়ে ফেলেন। আর বিনয় ও দীনেশ, তারা নিজেদের বন্দুক নিজেদের দিকেই ঘুরিয়ে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করেন। নিজেদের লক্ষ্যের প্রতি তারা ঠিক কতটা অবিচল ছিলেন, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। বিষ খাওয়ার কারণে বাদল ওই ৮ই ডিসেম্বর মানে তৎক্ষণাৎ মারা যান। বিনয় হাসপাতালে ভর্তি থাকার পর ওই ডিসেম্বরেরই শেষ দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন। আর দীনেশ
তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন, কিন্তু ব্রিটিশ সরকার তাকে সরকার বিরোধী কার্যকলাপ আর হত্যার দায়ে ফাঁসির নির্দেশ দেয়। ১৯৩১ সালের ৭ জুলাই ১৯ বছর পূর্ণ হওয়ার আগেই তিনি হাসিমুখে ফাঁসির মঞ্চে ওঠেন। পর্ব ৫ সাহসিকতার এক উত্তরাধিকার। তাদের এই আত্মত্যাগ কিন্তু বৃথা যায়নি। ঔপনিবেশিক ক্যালকাতা থেকে স্বাধীন কলকাতায় পৌঁছানোর যে দীর্ঘ পথ, সেখানে তারা একটা চিরস্থায়ী ছাপ রেখে গেছেন। আজ রাইটার্স বিল্ডিংয়ের সামনের ওই বিখ্যাত ডালহাউসি স্কোয়ারের নাম কি বলুন তো? হ্যাঁ, বিনয় বাদল আর দীনেশকে সম্মান জানাতেই এর নাম রাখা হয়েছে বি বাগ। আর যে গেট দিয়ে তারা একদিন ব্রিটিশদের ঘাঁটিতে সাইক্লোনের মতো ঢুকে পড়েছিলেন, ঠিক সেখানেই আজ তাদের ভাস্কর্য মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমাদের আজকের এই এক্সপ্লেনারের একদম শেষে এসে একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই মাথায় আসে। আমাদের চারপাশে এমন আরও কত প্রাচীন ইমারত ছড়িয়ে আছে, যারা নিজেদের বুকে এমন আরও কত নীরব অথচ রোমাঞ্চক প্রতিরোধের গল্প লুকিয়ে রেখেছে। বিনয় বাদল আর দীনেশের এই দুঃসাহসিক অভিযান আমাদের বারবার মনে করিয়ে দেয় যে স্বাধীনতার প্রতিটি ইটের পেছনেই এমন অসীম সাহস আর আত্মত্যাগের গল্প গাথা আছে। এই অজানা ইতিহাসগুলো খোঁজার তৃষ্ণা আমাদের সবার মধ্যে বেঁচে থাকুক।